শেখ হাসিনা যাকে মানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার তার তার পুরো ব্যক্তিত্ব নিয়ে ফেরত আসছেন যে তার আমলেই আ বরঞ্চ এখনকার চাইতে তার আমল ভালো ছিল। কি আইন শৃঙ্খলায়? কারণ মানুষ কিন্তু কূটনীতি দিয়া ভাত খাচ্ছে না। মানুষ তারেক রহমান ভারত গেল কি গেল না, সাধারণ মানুষের কিছু আসে যায় না। বরং বাংলাদেশে গ্যাস নাই এটা মানুষের আলোচনার বিষয়। বাংলাদেশে জিনিসপত্রের দাম বৃদ্ধি এটা আলোচনার বিষয়। বাংলাদেশে বিদ্যুৎ নাই এটা আলোচনার বিষয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা আলোচনার বিষয়। খুবই খারাপ। মানে আপনি নরমালি চলতে পারেন না। এটা হলো আলোচনার বিষয়। যেহেতু এই পুরো বাংলাদেশে যেগুলো আলোচিত বিষয়, সেই আলোচিত বিষয়তে তারেক রহমান হলেন ডাউনওয়ার্ড ব্যক্তিত্ব। আর এইসব আলোচনার বিষয় শেখ হাসিনা হলো আপওয়ার্ড ব্যক্তিত্ব। তিনি তাঁর আমলে ভালো ছিল এই কথাটাই কিন্তু এখন ঘরে ঘরে মানুষের মুখে আসছে। যারা তার বিরোধিতা করে তারাও কিন্তু বলছেন। সেই হিসাবে এবং কূটনীতিতে তারেক রহমানের ভারত সফর, অমুক সফর, তমুক সফর নিয়ে যে কথাগুলি হচ্ছে যে আলোচনা সেখানেও শেখ হাসিনা প্রসঙ্গ। মানে শেখ হাসিনাই একমাত্র প্রসঙ্গ যেটাকে বাংলাদেশ বলছে তারেক রহমানের ভারত সফরের একমাত্র যে শর্ত মানলে তারেক রহমান ভারত সফর হয়ে যাবে। মানে এটা একটা শর্ত দেওয়া হয়েছে ভারতকে। যে ভারত এখন কাঙ্গাল হয়ে আছে তারেক রহমানের সফর আ নেয়ার জন্য। হতে পারে ভারতের কাঙ্গালি মানও তো থাকতেই পারে। বা বাংলাদেশে যাব না অভিমান থাকতে পারে। বাংলাদেশের ওই যে ঠোঁট বাঁকা বাচ্চা আছে না? যে ঠোঁট বাঁকা থাকে, "খাবো না, আমি খাবো না, আমারে আদর না করলে খাবো না, আমার এটা দিলে আমার কলা না দিলে খাবো না, আমার ওটা না দিলে" তারেক রহমানদের বা বাংলাদেশের চরিত্রটা এইভাবে কিন্তু ইন্টারন্যাশনালি পরিচিত হচ্ছে। "আরেকবার দিলে খাইবো মা। হ্যাঁ, আমারে যদি এইটা দাও তাইলে আমি আসবো। শর্ত দিচ্ছি অমুক সফরে যাবেন আপনি। আপনি বলবেন আমি সফরে এখন যাব না। শর্ত দেওয়ার কি আছে? বাট এগুলো মানে ঠোঁট ফোলানো অভিমানের মতো। ভারতের সাথে কি সম্পর্ক আমি জানি না। এটা ঠোঁট ফোলানো সম্পর্ক। তো সেইখানে অ্যা শেখ হাসিনাই সর্বত্র কিন্তু উজ্জ্বল হচ্ছেন। তো শেখ হাসিনার সর্বশেষ যে ২ টা ক্লিপে ওনার শুনেছি, সেই ২ টা ক্লিপ আপনাদেরকে শোনাই এবং সেই হিসাবে আমরা বিশ্লেষণটা করব। ২ টো ক্লিপের মধ্যেই ওনার কিছু মেসেজ আছে। খেয়াল করে দেখেন, আমি চেষ্টা করব এখন। নির্ভরশীল করতে চাই। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করতে চাই এবং আওয়ামী লীগ দেশকে আত্মনির্ভরশীল করতে চায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করতে চায় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলেই আমরা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলাম। সেরেস পুরস্কার আমরা পেয়েছিলাম। কেন? আমরা কৃষিতে যথেষ্ট আমাদের সাফল্য দেখিয়েছি। আজকে আবার সেই উৎপাদন কমে গেছে, আমাদের এখন ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে, বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে দুঃখের, সব থেকে লজ্জার। এই লজ্জা থেকে দেশকে উদ্ধার করতে হবে, দেশের মানুষকে আবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেটাই আমরা ফিরিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আজকে একটার পর একটা আওয়ামী লীগ নেতার কর্মীকে হত্যা করা হচ্ছে। এই হত্যা যারা করছে তাদের নাম, ঠিকানা সবকিছু হিসাব রাখতে হবে। আর যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানকার পুলিশ বা যারা কর্মরত তারা কারা, তাদেরও নাম ঠিকানা রাখতে হবে। এগুলির বিচার একদিন হবে, আদালতের কাঠগড়ায় এদের সবাইকে দাঁড়াতে হবে। এত অন্যায়, এত অবিচার চলতে দেওয়া যায় না। এত মায়ের কোল খালি করছে তারা। আজকে সারা বাংলাদেশে শুধু লাশ, তুরাগ নদীতে লাশ, বুড়িগঙ্গায় লাশ, বিভিন্ন নদীতে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, যেখানে দেখো শুধু লাশ আর লাশ। বাড়ির ঘরের ভিতরে লাশ। ছেলেকে পেল না, মাকে কুপিয়ে মারলো, ছেলেকে পেল না, বাবাকে মারলো, মা, বোন, স্ত্রী তাদের উপরে জুলুম, অত্যাচার। এই অত্যাচার সহ্য করা হয় না। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। কাজে কৃষকদের কাছে যেতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষকদের I don't know what happens. জন্য কি কি করছে সেটা তাদের কাছে লিখে লিফলেট আকারে পৌঁছে দিতে হবে এবং তাদের যে কষ্ট দুঃখতা আছে সেটা জানতে হবে এবং আওয়ামী লীগ আসলে যে সমস্যা দূর করবে সেই ওয়াদা দিতে হবে এবং দেশের সকল কৃষককে ঐক্যবদ্ধ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ আবার আমরা যেন এই হায়নাদের হাত থেকে রক্ষা করে বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদের কৃষক লীগের কমিটি সমগ্র বাংলাদেশে তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই অন্ধকার থাকবে না, আবার আলোর যাত্রা আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আজকে বাংলাদেশে আমাদের নেতা কর্মীর উপর যে জুলুম অত্যাচার, আজকে সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপর
মাজার ভাঙা, হামলা করা, সেখানে নির্যাতন করা, মুসল্লিদের নির্যাতন করা, মসজিদ ভাঙা, এই তো করে বেড়াচ্ছে। ও জামাতে ইসলামী, ইসলামের নাম বেচে রাজনীতি করে সে এই সব কাজে তারা জড়িত, ওই তারেক যে জড়িত। এই হলো বাংলাদেশের অবস্থা, যে বাংলাদেশ আজকে ধ্বংসের দিকে নিয়ে গেল। মাত্র 2টা বছরের মধ্যে কিভাবে ধ্বংস হলো? কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া, 1 কোটির উপর আওয়ামী লীগের নেতা কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া, নিজের আপন জনকে দেখতে পায় না, পরিবারকে দেখতে পায় না, মা মারা গেলে বাপ মারা গেলে তাদের দেখতে দেয় না। কতটা মনের কষ্ট দিচ্ছে, এভাবে তো সহ্য করা যায় না। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশটাকে আবার এই হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে। এই বিশ্ব বাটপার আর জামাত যুদ্ধাপরাধী, গ্যান্ডের হামলাকারী, এদের হাত থেকে দেশটাকে রক্ষা করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। মানুষের পেটের ভাতের ব্যবস্থা করতে হবে। মানুষের ঘরে ঘরে আবার বিদ্যুৎ পৌঁছাতে হবে। 500-র উপর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। একে একে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলি বন্ধ হয়ে মেয়েরা সব বেকার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আমলে গার্মেন্টস রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ 2য় স্থানে ছিল, আচ্ছা কোথায় নেমে গেছে? একটা ধ্বংসের স্তূপে পরিণত করে দিল একটা সুন্দর দেশটাকে। কাজে আমি শুধু আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী না, আমি যারা আজকে এই নির্যাতন সহ্য করে যাদের মানে জীবন জীবিকার পথে বাধা, সকলকে বলবো ঐক্যবদ্ধ হতে। ওই কয়েকটা দালাল আর কয়েকটা গুন্ডা সন্ত্রাস জঙ্গি ছাড়া, বা ওই ইউনুসের মতো বাটপার আর এই সমস্ত জঙ্গি চারা চামুন্ডা জামাত আর বিএনপি ছাড়া বাকি যারা আছে, সব দেশের মানুষকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে রুখে দাঁড়িয়ে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা হামলা এর জবাব দিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ এদের হাত থেকে মুক্তি পাবে এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সে মুক্তি পাবে, বাংলাদেশ আবার জেগে উঠবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যে জুলুম অত্যাচার আজকে সারা বাংলাদেশে প্রায় 1000-এর। তো আপনারা নিশ্চয়ই দুটো ছোট, ছোট ক্লিপ যেটা এখন ইয়েতে আসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, সেই দুটো ক্লিপ সম্পর্কে আপনারা শুনেছেন। তো আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা একটু কমেন্টে দিবেন যে ওনার কথাগুলোর মধ্যে আপনার কি মনে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে সাথেই শুনেছি, ভালো মতো করে চেষ্টা করেছি। ১ম ক্লিপটাতে উনি যে কথাগুলো বলেছেন যে কৃষকের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং দুটো আ নির্দেশনা আছে তার দলীয় নেতাকর্মীদের প্রতি। সেটা হলো লিফলেট আকারে দল এরপরে কৃষকদের কৃষকদের জন্য দল কি করবে সেই অঙ্গীকার করে লিফলেট পৌঁছাইতে বলছেন। ১। ২ বলছেন যে আওয়ামী লীগ ফেরত আসবে এবং ফেরত আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। ৩ নাম্বার, তিনি বলছেন যে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলে দেশ সেলেস পুরস্কার পেয়েছিল এবং আমরা এটাকে উ উ উ আরো এরপরে আমরা আসলে বলেন নাই ক্ষমতায় আসলে, আমরা আসলে আমরা আবারও সেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। খেয়াল করে দেখেন ১ম টার মধ্যে একটা হলো এবং উনি কৃষক লীগের সকল কমিটি, এখন বুঝাই যায় উনি কৃষক লীগের উদ্দেশ্যে এখানে বক্তৃতা করছেন। কৃষক লীগের সমাবেশ বা কিছুর মধ্যে মানে উনি যে সমাবেশগুলা করেন অনলাইনে, সেগুলোর কোনো একটাতে উনি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি কৃষক লীগের সকল কমিটি, সাংগঠনিক কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন। ১ম টার মধ্যে যদি আপনি এই জিনিসটা দেখেন, সেটা হলো বলছেন প্রথমত হচ্ছে আমরা খাদ্য নিরাপদ করব। তার মানে আমরা ক্ষমতায় গেলে আবারও নিরাপদ করব। দেশটা এখন খাদ্যে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এটা কিন্তু আমরা একসময় স্বয়ংসম্পূর্ণ করেছি, আবারও আমরা স্বয়ংসম্পূর্ণ করব। এটা অঙ্গীকার। ২ নম্বর হলো কৃষক লীগের সদস্যদেরকে বা যাদের উদ্দেশ্য হচ্ছে ঘরে, ঘরে প্রত্যেক ঘরে, ঘরে যে আওয়ামী লীগ কি করেছিল এবং আওয়ামী লীগ ভবিষ্যতে কি করবে সেটার একটা লিফলেট আকারে তৈরি করে উনি প্রচার অভিযানের দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তো এখানে বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরানোর উনি চেষ্টা করছেন বা এই কৃষক লীগকে সাংগঠনিক কর্মকাণ্ডে কৃষকদের উন্নয়নে আওয়ামী লীগ কি করেছে এবং ভবিষ্যতে কি করবে। খাদ্য নিরাপদ আওয়ামী লীগ করেছে, ভবিষ্যতে খাদ্য নিরাপদ করার জন্য কি করবে। এটা হলো ধরেন মূল মেসেজ এবং কৃষক লীগকে সংগঠিত হইতে বলছেন। আরেকটা এখানে যে অন্যান্য সময়ের মতো যেটা উনি বর্ণনা করেছেন যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ যে ঘরে, ঘরে অত্যাচার হচ্ছে, মাকে পিটাচ্ছে, বাবাকে পিটাচ্ছে, এগুলোর কথা উনি উল্লেখ করে উনি কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জাগরিত হওয়ার জন্য কিন্তু মানে করছেন, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। তো ১ম বক্তৃতাটার মধ্যে তিনি তার মধ্যে একটাই যে আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ ইভেন ক্ষমতায় আসতে পারে, ক্ষমতা শব্দটা ইউজ না করে কিন্তু এই কথাটা তিনি, এই মেসেজটা উনি দিতে চেয়েছেন। দ্বিতীয়টাতে যদি দেখেন তিনি এখানে বাংলাদেশ এখন নিরাপত্তাহীন, এটা উনি বলেছেন।
বাংলাদেশকে আবারও নিরাপদ করতে হবে। মানে আবারও মানে উনি তার মানে আওয়ামী লীগ ফেরত আসলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশকে নিরাপদ করবেন। এরকম আশাবাদ উনার খাদ্যে নিরাপদ করবেন বাংলাদেশকে। আবারও এইখানেও সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি উম আ আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে যে আমাদের মেয়ে শ্রমিকরা যে বেকার হয়ে যাচ্ছে, তারা যে নিরাপত্তাহীন হয়ে পড়ছে সেটার কথা উনি বলছেন এবং উনি বলছেন উনারা আসলে, আমরা আসলে বা আওয়ামী লীগ আসলে আবার এই এ এম মেয়েদের চাকরির মানে গার্মেন্টস কে আবার উনারা পুনরুজ্জীবন ঘটাবেন এবং মেয়েদের চাকরির ব্যাপারে নিশ্চিত করবেন। তিনি বিদ্যুতের কথা বলছেন যে আজকে সারা দেশে বিদ্যুৎ নাই। ২ বছরে কি এমন হলো যে বাংলাদেশটার এই হাল হলো? উনার বক্তব্য ২ বছরে কি এমন হয়েছে যে বাংলাদেশের এই হাল হয়েছে? কারা এটা করলো? উনি প্রশ্ন করেছেন। বলছেন যে ওনারা যদি আসেন, আমরা যদি আসি, আমরা আসবো। আমরা আসলে আমরা আবার বাংলাদেশকে এই আগের মতো আগের অবস্থায় ফেরত মানে আগের বিদ্যুতের যে সিচুয়েশন ছিল, গ্যাসের যে সিচুয়েশন ছিল সেই জায়গাতে ওনারা ফেরত নিবেন। কয়েকটা অঙ্গীকার এখানে উনি করেছেন যে আওয়ামী লীগ ফেরত আসলে ওনারা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবেন, শৃঙ্খলা পরিস্থিতি এবং মেয়েদের কর্মসংস্থানের নিশ্চিত করবেন। আ এন পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং উনি বলছেন যে বিদ্যুৎ পরিস্থিতি, গ্যাস পরিস্থিতি এগুলাকে স্বাভাবিক করবেন। সমস্যায় কিন্তু এক ধরনের আপনি খেয়াল করে দেখেন তিনি এক ধরনের ইলেকশন প্লেজ এর মতো মানে আমরা আসলে এটা একটা ইলেকশন এর আগেও আমি বলেছিলাম যে উনি কোন না কোনভাবে একটা ইলেকশন মুড এ দলকে নিতে চাচ্ছেন। যে দলটা ইলেকশন মুড এ আসতেছে মানে সামনে একটা ইলেকশন আছে সেই ইলেকশনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ জিতবে এবং জিতলে আওয়ামী লীগ কি করবে সেই অঙ্গীকারগুলো করছেন। একই সঙ্গে তিনি তার দলের নেতাকর্মীদের তাদের এই অঙ্গীকারগুলো লিফলেট আকারে ঘরে পৌঁছানোর জন্য বলছেন। সো দুটো বক্তৃতার মধ্যেই এক ধরনের অঙ্গীকার কাজ করতেছে যে উনি অঙ্গীকার করছেন। এবং এট দ্য সেম টাইম তার নেতাকর্মীদেরকেও ঘরে, ঘরে গিয়ে লিফলেট দিয়ে এই অঙ্গীকারগুলো প্রচার করার কথা বলছেন। সো দুটো বক্তৃতার মধ্যে আপনার মোটামুটি একটা যে উনি আ আপ আ জনগণের কাছে একটা অঙ্গীকার করছেন যে বাংলাদেশকে পুনরায় আগের অবস্থায় ফেরত আনবেন। এখন আসেন উনার বক্তব্যের পরে উনি কিভাবে এখন সবচাইতে আলোচিত ইয়েতে পরিণত হয়। আপনি দেখেন সর্বত্র আজকেও আ আ ভারতীয় পত্র-পত্রিকায় শেখ হাসিনার ফেরত দেওয়ার শর্তে আ করা কি বলে? ফেরত দেওয়ার শর্তে আ আ পরিবেশ মানে তারেক রহমানের সফরের যে পরিবেশ সৃষ্টির জন্য আ করা হয়েছে। আর বাংলাদেশ থেকে শর্ত দেওয়া হয়েছে মুখপাত্র যে ওপেনলি যেটা কথা বলছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন আ ভারতীয় পত্র-পত্রিকায় রিপোর্ট হয়েছে। সেই ভারতীয় পত্রগুলোতে একটা বলছে বাংলাদেশ কেউ বলছে বাংলাদেশ কঠিন শর্ত দিয়েছে। কেউ বলে বাংলাদেশ কি এরকম শর্ত দেওয়ার ক্ষমতা রাখে? বাংলাদেশ কেন এরকম শর্ত দিচ্ছে? কেউ বলছেন যে তারেক রহমান যদি বাংলা ভারত সফরে না আসে ভারতের ক্ষতি কি? এবং বলছেন যে এখানে তারেক রহমান শর্ত দেওয়ার কে? আবার মানে একাধারে একজন সাবেক কূটনীতিক এইভাবে বলছেন যে যদি দরজাটা বন্ধ করা হয়, সে বন্ধ করলে ভারতের লস হবে না। লস হবে দীর্ঘমেয়াদী লস হবে কি বলে? কি আ বাংলাদেশের। আরেকটা পত্রিকা বলছে যে ব্যঙ্গ করে বলছে যে, "এত শর্তই যখন দাও তখন আবার জ্বালানি চাও কেন? জ্বালানি ভিক্ষা চাও কেন?" সেন্টেন্সটা এত বাজেভাবে আ প্র ইয়ে হচ্ছে যে, "জ্বালানি ভিক্ষা চাও কেন? যদি তোমরা এতই শর্ত দিবা। আসলে আসো না আসলে নাই।" সো ভারতীয় পত্র-পত্রিকা যেভাবে আজকে তারেক রহমানের সফর এবং এটাকে যেভাবে প্রচার করেছে সেটাতে এক ধরনের নেগেটিভিটি, প্রচন্ড রকমের নেগেটিভিটি প্রচার হয়েছে। প্রচন্ড রকমের আ ব ভাবে এমনভাবে প্রচার হয়েছে যে তারেক রহমান উন্নাসিকতার পরিচয় দিচ্ছেন যে উনি জানা তা প্রজেক্ট করা বাংলাদেশ জানা তা প্রজেক্ট করার চেষ্টা আমি জানি বাংলাদেশের আমাদের প্রত্যেকের অ্যা যে ইয়ের মধ্যে ইগোতে লাগার কথা বাংলাদেশকে এভাবে হেয় করে কথা বলছেন কেন ভারতীয় পত্র-পত্রিকা? এটা ইগোতে প্রত্যেকটা বাঙালিরই লাগার কথা। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে কি করা হচ্ছে? বাংলাদেশের পক্ষ থেকে কি আসলেই আমি এখন মানে আমি আ ওদের যে ইন্টারেকশন যে যোগাযোগটা যোগাযোগটা কিন্তু অব্যাহত আছে এটা ভারতীয় পত্র-পত্রিকা কনফার্ম করেছে কূটনৈতিক সূত্র দিয়ে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু এখনো সময় শেষ হয়ে যায়নি। কূটনৈতিক যোগাযোগ কিন্তু আছে। এবং সেটা এখন এইভাবেও বলা হচ্ছে যে সময়সীমা নট নেসেসারিলি যে ২২-২৩ তারিখে হতে হবে, ওইটা এর পরেও হতে পারে। বা এমন বলছে যে ঠিক আছে উনারা ব্রিক্স এ যদি নাও আসেন, তাহলে ব্রিক্স এ যদি ওর না এসে বিশ্ব মঞ্চের যে একটা সুবিধা তারেক রহমান যে সুবিধা নেন বিশ্বমঞ্চের অন্যান্য পুতিনের সাথে দেখা হতে পারে, শির সাথে দেখা হতে পারে। অনেকের সাথে দেখা হওয়ার একটা যে সম্ভাবনার একটা মঞ্চ আছে, সেটা সাইড লাইন এ হোক আর যাই হোক। তো
তো সেই সুযোগটা বাংলাদেশ হারাতে চায় কিনা? এইভাবে বাংলাদেশকে এক ধরনের উম আ ভারতীয় পত্র-পত্রিকা বলছে বাংলাদেশ এক ধরনের এই শেখ হাসিনার শর্তটা দিয়ে বাংলাদেশ নিজেকে বিশ্ব মঞ্চ থেকে সরিয়ে এনেছে। এই ধরনের তাদের আ আ প্রচারণাগুলো এবং তাদের কূটনীতিকরাও বলছেন যে দীর্ঘমেয়াদে বাংলাদেশের এইটা ঠিক হচ্ছে কিনা? কেন ভারতের সাথে দরজা বন্ধ করে দেওয়া মানে এটা কিন্তু দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং দীর্ঘমেয়াদে বন্ধ হলে বাংলাদেশের ভারতের যেমন ক্ষতি আছে বলছে ভারত অবশ্যই পত্রগুলো বলছে ভারত অবশ্যই বাংলাদেশের অনেক কিছুর সাথে বাংলাদেশের সম্পর্কিত। বাংলাদেশের ভালো ভারতের ভালো, বাংলাদেশের খারাপ ভারতের খারাপ। এইভাবে বলে কিন্তু বাংলাদেশ যে দরজাটা বন্ধ করছে এতে বাংলাদেশের কি লাভ হবে? এটা নিয়ে করছেন। কিন্তু কেউ কোনো পত্রিকায় এই রিপোর্টটা আসে নাই যে বাংলাদেশ আসলে কেন এগুলা করছে? বা বাংলাদেশ ওপেনলি কি করছে বা সিক্রেটলি কি করছে? যেটা ফরেন মিনিস্ট্রি থেকে যারা বলা হয় যে যোগাযোগ আছে, সেটা কিন্তু আছে যে যোগাযোগ আছে। কিন্তু যোগাযোগটা কি নিয়ে হচ্ছে? এটাই হলো আসল বিষয় যে যোগাযোগটা হচ্ছে আসলে এই সফরকালে বাংলাদেশ কোন ইস্যুতে কথা বলবে এবং সেই ইস্যুতে ভারতের অবস্থানটা কি? বাংলাদেশ যদি এমন ইস্যুগুলো যেমন হয় যে বাংলাদেশ তিস্তা ইস্যু উঠালো, গঙ্গা ইস্যু উঠালো, জ্বালানি ইস্যু উঠালো, ট্রেড ইস্যু উঠালো, কোনটাই সমাধান হলো না। তাহলে সেক্ষেত্রে তারেক রহমানের সফর তো একটা ব্যর্থ সফরে পরিণত হবে। সেই ব্যর্থ সফর যেন না হয় এইজন্যই আমার ধারণা এই যোগাযোগগুলা হচ্ছে। আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে শর্তগুলো যেগুলো বলা হচ্ছে, যেগুলো ভারতীয় পত্রিকা পুশব্যাক করতেছে যে, "না, এইটা কোনো শর্তেই হইতে পারে না। এটা কঠিন শর্ত।" এটা কারণটা হলো ভেতরের শর্তগুলি কিন্তু যে ভেতরে যে আয়োজনটা, যে আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ফ্রুটফুল আলোচনা হতে হবে, ফলপ্রসার সেই জায়গায় আগাচ্ছে না। প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। যে বাংলাদেশ নিঃশর্তভাবে ভারত কিনা বা ট্রেড এমবার্গো গুলো যে তুলে নিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে, সেগুলো উইথড্র করবে কিনা ভারত কিন্তু সেটাতে আপনাকে আশ্বাস দিচ্ছে না। বাংলাদেশকে বাংলাদেশের সাথে যে জ্বালানি কন্ট্রাক্ট আছে, বাংলাদেশে আরো এক্সপ্যান্ডেড জ্বালানি অ্যা সহযোগিতা চায়, সেই সহযোগিতা চাওয়ার ব্যাপারে ভারতের অবস্থান কি? সেটা ভারত কিন্তু ক্লিয়ার করছে না। ৩ নাম্বার যে হলো যে বাংলাদেশে যে উম ইয়ে আপ আপ প কি বলে রাজনৈতিক যে ইয়েটা আছে যে বাংলাদেশের উপর যে রাজনৈতিক প্রভাবটা আছে সেই প্রভাবের ক্ষেত্রে ভারত তাদের অবস্থান কি থাকবে এরপরে? এটি কি আসলেই তারা মুখে বলছে পিপলস টু পিপল যে রিলেশন ইটস নট রিলেশন উইথ বিজেপি অ্যান্ড বিএনপি অর বিজেপি উইথ আওয়ামী লীগ অর কংগ্রেস উইথ আওয়ামী লীগ অর বিএনপি উইথ এইটা কিনা নাকি? এইসব বিষয় কিন্তু আগাচ্ছে না। এইগুলো কোন পয়েন্টে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমঝোতার যে কথাটা বলা হচ্ছে, বাংলাদেশ বলছে আমরা বাংলাদেশ ফার্স্ট নীতিতে এইটা করতে চাই। ভারত সেই বাংলাদেশকে বাংলাদেশ ফার্স্ট নীতিতে করতে চাই কিনা সেটা নিয়ে কিন্তু আসল সব ইয়াতে হচ্ছে। তারেক রহমান অ্যা কারণ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ভয় যারা ক্ষমতায় থাকে তাদের সবচাইতে বড় ভয় সেটা আওয়ামী লীগ আমলেও, এখনকার আমলেও। এটা বড় ভয় হলো যে ভারত সফরে গিয়ে যদি ফ্রুটফুল, পজিটিভ কিছু যদি না নিয়ে আসেন তাইলে কিন্তু আপনাকে তারেক রহমান হয়ে যাবেন বাংলাদেশের মানুষের কাছে একটা ভিলেন। এইটা কিন্তু দেখেন আপনি বিভিন্ন টক শোতে কিন্তু কিভাবে তারেক রহমানকে পুশ করতেছে যেন না যায়। কারণ তাদের একটা ধারণা বা তাদের ভেতরের খবর যে তারেক রহমান গেলে যেই ইয়ে নিয়ে কি বলে বেলুন নিয়ে যাচ্ছে সেই বেলুন ফুটো হয়ে যায় কিনা এটা নিয়ে। যার বিশাল ব্যক্তিত্ব তারেক রহমান ২০০ ৭০ টা বা ২৩০ টা আসন নিয়ে জিতে এসেছেন। প্রচন্ড জনপ্রিয়। তিনি ভারতে গেলে ভারতের কাছ থেকে যে ট্রিটমেন্ট পাওয়ার কথা, ভারতের কাছ থেকে যেসব বিষয়গুলো আদায় নেওয়ার কথা, সেগুলো আদৌ আদায় করে আনতে পারবেন। এই নিয়ে কিন্তু বাংলাদেশ আর ভারতের আসলে কূটনৈতিক পর্যায়ে কোনো সমঝোতা হচ্ছে না। তিস্তা নিয়েও কোনো সমঝোতার তো প্রশ্নই আসে নাই। তারপরে কারণ তিস্তা নিয়ে অলরেডি ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিরোধ আছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে সম্পর্ক নিয়ে। এখানে তিস্তার পানি বন্টন একদম ইয়েতে ঝুলে আছে। গঙ্গার পানি বন্টনটাও ঝুলে আছে। মানে কোন দিকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা অ্যাডজাস্টমেন্ট এর জায়গায় যাবে। যেটা দীনেশ ত্রিবেদী বারবার বলছেন যে ২ নেতা বসলে সব ঠিক হয়ে যাবে। এইটা দীনেশ ত্রিবেদীর এটা হলো পলিটিক্যাল স্ট্যান্ড। তিনি কূটনৈতিক স্ট্যান্ড কিন্তু এটা কূটনৈতিকভাবে ব্যাপারটা দাঁড়ায় এরকম ২ দেশের মধ্যে যেকোনো মিটিং হতে হলে সেই মিটিং এর আগের এজেন্ডা গুলো ঠিক করতে হয় এবং এজেন্ডা গুলোর মধ্যে কোনটায় পজিটিভিটি আছে সেগুলো কিন্তু ঠিক হইতে হয়। বাংলাদেশ এই জায়গাটাতে কিন্তু ল্যাক করতেছে। মানে বুঝতে পারছে না যে ভারত আসলে কি অফার করছে এবং তারেক রহমান এর ভারত সফরে গিয়ে বাংলাদেশের কি লাভ হবে এটা বাংলাদেশ এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না বা বাংলাদেশ বুঝতে চাচ্ছে না। হোয়াটএভার ইট বাংলাদেশ মানে ডেফিনিট কিছু জিনিস চায়। যে জিনিসগুলো যদি ভারত আগে থেকে বাংলাদেশকে পজিটিভ সিগন্যাল দেয় আমার ধারণা এখন পর্যন্ত তারেক রহমানের সফর সম্ভব। আরেকটি হলো আরেকটা গ্রুপ যারা আলোচনা করছে যে শেখ হাসিনার ভারতে উপস্থিতি তারেক রহমানের জন্য এম্বারাসিং।
বাট এইটা কিন্তু ভারতের দিক থেকে অবশ্যই তারেক রহমানের জন্য এম্বারেসিং যদি শেখ হাসিনা ওই সময় সে ধরেন তারেক রহমানের সবার সময় শেখ হাসিনা আ আ মিডিয়াতে এসে কথা বললেন বা উনি তারেক রহমান সফর নিয়ে কথা বললেন। এইগুলোও একটা বড় ফ্যাক্টর কিন্তু। সেগুলোর বিষয়ে কিন্তু আমার ধারণা ফরেন মিনিস্ট্রি একটা নিশ্চিত চাচ্ছেন যে শেখ হাসিনাকে একদম অফ করে দেওয়া। যে তারেক রহমানের সফর এবং তার পরবর্তী কিছু সময় শেখ হাসিনা অফ থাকবেন। সেই জায়গাটাতে আমার ধারণা ভারতের কূটনৈতিক মহল কোন নিশ্চয়তা দিতে পারছে না। কারণ ভারতের সরকারি মহল এই নিশ্চয়তা দেওয়ার নাই। ওইটা হলো সর্বদলীয় সিদ্ধান্ত। শেখ হাসিনা মুখ বন্ধ রাখবে না খোলা রাখবে। মানে আপনি যদি আলোচনার মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের কাছ থেকে শেখ হাসিনার বিষয়ে মিনিমাম যেটা পজিটিভ বাংলাদেশ মনে করে, যেটা চায় শেখ হাসিনার মুখ বন্ধ করা, সেটা ভারত দিতে প্রস্তুত নয় বা দিতে রাজি নয়। ভারত এটা কোনোভাবে এগ্রি করে নাই। যে কারণে এখন পর্যন্ত এটা ঝুলে আছে। আদার দ্যান দ্যাট অন্যান্য প্রসঙ্গ, তিস্তা প্রসঙ্গের কোনো সমাধানের আসে নাই, ইঙ্গিত আসে নাই। গঙ্গার বিষয়ে কোনো সমাধানের ইঙ্গিত আসে নাই। ট্রেড এমবার্গো গুলো যেটা ভারত দিচ্ছে সেগুলো উইথড্র করার ব্যাপারে কোনো আসে নাই। জ্বালানি খাতে যে সহযোগিতা বাংলাদেশ চাচ্ছে, বাড়তি সহযোগিতা সেটার ব্যাপারেও কোনো পজিটিভ আসে নাই। এগুলো অপেক্ষা করি, দেখি আমরা আরো তো সময় আছে। এভরিবডি ইন ইন্ডিয়ান মিডিয়া সে এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো এটা আছে, এখনো এটা ফেলে দেওয়ার মতো না। এমনকি ব্রিক্সে মনে করে যদি এই সফর নাও হয়, ব্রিক্সের আগে এবং পরেও কিন্তু দ্বিপক্ষীয় সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।